বন্ধুরা, কল্পনা করুন একটি নির্জন পাহাড়ি হাসপাতালের গেটে হঠাৎ একটি অ্যাম্বুলেন্সের সাইরেন ভেঙে পড়ল। স্ট্রেচারে শুয়ে এক মহিলা অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন, চিৎকার করছেন, পা ঠোকছেন, চোখ থেকে অশ্রু ঝরছে। তার সন্তান জন্মের মুহূর্ত এসে গেছে। এই হট্টগোল শুনে ডাক্তার সাহেব দৌড়ে বেরিয়ে এলেন, পিছনে নার্সরা। কিন্তু যেই তিনি সেই মহিলার মুখ দেখলেন, তার পা থেমে গেল, চোখ আটকে গেল। পরক্ষণেই তিনি সেখানে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কারণ বন্ধুরা, সেই মহিলা আর কেউ নয়, তার নিজের তালাকপ্রাপ্ত স্ত্রী। কিন্তু এই দুই প্রেমিক হৃদয়ের মাঝে এমন কি ঝড় উঠেছিল যে একসময় যারা একে অপরের জান ছিল, তারা তালাক নিয়ে আলাদা হয়ে গেল? এই হৃদয় বিদারক গল্পের পুরো রহস্য জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি গল্পটি মন ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম আর শহরের নাম অবশ্যই লিখুন। বন্ধুরা, এই সত্যি ঘটনা উত্তরাখণ্ডের। সেখান থাকতেন সরকারি অফিসের কর্মী রমেশ শর্মা। রমেশজির জীবনের একমাত্র আলো ছিল তার ইকলাউতি মেয়ে আয়ুষী। ছেলে ছিল না, তাই মেয়েই ছিল তার সব। আয়ুষী তখন কলেজে পড়ে। রমেশজি তাকে চোখের মণি বলে মানতেন। শৈশব থেকে যৌবন পর্যন্ত যা কিছু সে চেয়েছে তা না ভেবেই পূরণ করে দিয়েছেন। কারণ বন্ধুরা, যাদের একটিমাত্র সন্তান, তারা প্রায়ই অতিরিক্ত আদরে মানুষ করে। ভুল হলে ডাঁটেন না, উল্টে আরও মেনে নেন। আর এটাই কারণ হয়ে দাঁড়ায় যে এমন সন্তানরা অনেক সময় বকে যায়। আয়ুষীর শখ ছিল আকাশ ছোঁয়া, দামি পোশাক, বড় গাড়ি, রাতে বন্ধুদের সঙ্গে পার্টি, নামি রেস্তোরাঁয় খাওয়া, দামি মোবাইল, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, জুতো, ঘড়ি, এসবেই তার মন ভরত। আর যেহেতু টাকার অভাব ছিল না, বাবা কখনো তাকে বাধা দেননি। প্রতি মাসে নতুন ফোন, ল্যাপটপ কিংবা বিদেশ ভ্রমণ, আয়ুষীর প্রতিটি ইচ্ছে তার কাছে নির্দেশের সমান ছিল। সময় গড়ালো, আয়ুষী গ্র্যাজুয়েশন শেষ করল। এবার রমেশজি ভাবলেন, মেয়ে বড় হয়েছে, ভালো ঘরে বিয়ে দেওয়া যাক। একদিন তিনি মেয়েকে বললেন, বেটি, এখন আমরা তোমার বিয়ের কথা ভাবছি, তবে চাইলে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে পারো, আমরা কখনো বাধা দেব না। এ কথা শুনে আয়ুষী তৎক্ষণাৎ বলল, পাপা, আমি এখনো বিয়ে করতে চাই না, আরও পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পরিচয় গড়তে চাই। রমেশজি ভালোবেসে বোঝালেন, বেটা, পড়াশোনায় বাধা দেব না, ওয়াদা করছি, যার সঙ্গে সম্বন্ধ করব তাকে আগে বলবো যেন তোমাকে পড়তে দেয়। সে রাজি না হলে বিয়ে করব না, চিন্তা করিস না, তোর স্বপ্ন আমি ভাঙব না। পাপার কথায় আয়ুষী রাজি হলো। বলল, ঠিক আছে পাপা, তাহলে আপত্তি নেই, শুধু ছেলে ভালো আর বোঝাপড়া হোক। রমেশজি পুরনো বন্ধু গোপাল সিংয়ের সঙ্গে কথা বললেন। গোপালজি ছিলেন কৃষক। জীবন ছিল অত্যন্ত সাদামাটা, কোনো আড়ম্বর নেই। তাদের বাড়ি উত্তরাখণ্ডের ছোট্ট গ্রাম ল্যান্ডোরে, যেখানে সকালের প্রথম আলো খেতে পড়ে আর সন্ধ্যায় কুয়াশা নেমে আসে। কিন্তু তাদের ছেলে রোহিত ছিল অসম্ভব মেধাবী। ছোটবেলা থেকে স্বপ্ন দেখত ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। তার পরিশ্রম দেখে সবাই বিশ্বাস করত একদিন সে নাম করবে। স্কুলে সবসময় টপার, মেডিকেল প্রবেশিকায় দুর্দান্ত নম্বর এনে দেহরাদুনের বড় মেডিকেল কলেজে ভর্তি হল। শিগগিরই বিয়ের তারিখ ঠিক হলো এবং ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রমেশজি ইকলতি মেয়ের বিয়েতে কোনো ত্রুটি রাখেননি। ব্যান্ড বাজা, ডিজে, ফুলের সাজ, বিদেশি অতিথি, 5 তারা হোটেলে রিসেপশন সব ছিল। লোকে বলাবলি করত রমেশজি যেন সব জমানো টাকা ঢেলে দিয়েছেন। কিন্তু বন্ধুরা, আসল কাহিনী এখান থেকেই শুরু। বিয়ের পর আয়ুষী যখন শ্বশুরবাড়ি পৌঁছল, পুরো গ্রামে হইচই পড়ে গেল। লোকে বলতে লাগলো, গোপালজির বাড়িতে শহর থেকে বউ এসেছে, অফিসারের মেয়ে, কত সুন্দর, কত আদব। মহিলারা আঙিনায় ভিড় করল, বাচ্চারা তার গয়না ওড়না দেখতে লাগলো। গ্রামে এক অন্যরকম উৎসবের হাওয়া বইতে লাগলো। গোপাল সিংহ ও তার স্ত্রী রাধাদেবী খুশিতে আপ্লুত। ছেলে রোহিতের জীবনসঙ্গী জুটেছে। তারা দুধ, চিনি, ফুল দিয়ে আয়ুষীর স্বাগত করলেন। কিন্তু বন্ধুরা, বিয়ের পর যা হয়, ধীরে ধীরে আসল রূপ সামনে এলো। আয়ুষী শহরের ঐশ্বর্যে মানুষ, বড় গাড়ি, সপ্তাহান্তে হোটেল, দামি পোশাক, এসব তার অভ্যাস। শ্বশুরবাড়িতে সেসব কিছুই ছিল না, ছিল শুধু সাদগি, ক্ষেতের মাটি, গ্রামের রীতি। সকালে চুলায় চা বানানো, গরুকে খড় দেওয়া, খেতে পানি দেওয়া, এসব তার কাছে অচেনা। গোপালজি ভালোবেসে বোঝালেন, বিটিয়া, আমরা কৃষক, আমাদের জীবন সাধারণ। ছোট পোশাক পরে গ্রামে বেরিও না, লোকে কথা বলবে, এখানে সম্মানের ব্যাপার আছে। আমাদের গ্রামের মেয়েরা শাড়ি পরে, ওড়না ওড়ায়, তুমিও একটু মানিয়ে নাও। কিন্তু আয়ুষী এসব শুনতে রাজি হলো না। রাগে বলল, দেখুন, আমি নিজের মতো বাঁচতে জানি,
আমাকে এখানে রাখতে হলে আমার প্রতিটি ইচ্ছে পূরণ করতে হবে। গাড়ি চাই, ড্রাইভার চাই, প্রতি সপ্তাহে শহরে যেতে হবে, শপিং করতে হবে, নইলে এখানে থাকব না। গোপাল ও রাধাদেবী স্তব্ধ হয়ে গেলেন। চুপচাপ ছেলে রোহিতকে চিঠি লিখলেন, বেটা, বউ অনেক আদব করে, আমরা সামলাতে পারছি না। রোহিত তখন দেহরাদুনে মেডিকেল পড়ছে। দিনরাত পরিশ্রম করছে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে। তার কাছে বই ছাড়া কিছু নেই, না ফোন, না পার্টি, না আরাম। মা বাবার চিঠি পড়ে তার হৃদয়ে গভীর আঘাত লাগল। সে ভাবল, আমি এখানে প্রাণ লড়িয়ে দিচ্ছি আর বাড়িতে সব ভেঙে পড়ছে। ছুটি পেতেই বাড়ি এলো। আয়ুষীকে পোছানোর চেষ্টা করল। শোনো আয়ুষী, আমার মা বাবা সাধারণ মানুষ, তাদের আশা ছোট, তাদের সামনে একটু ভদ্রভাবে থেকো, বাকিটা আমি আছি। পোস্টিং হলে আমরা দেহরাদুন কিংবা অন্য শহরে চলে যাব, মাঝে মাঝে হোটেলে যাব, ঘুরব, কিন্তু এখন পড়াশোনা চলছে, টাকা সীমিত, একটু ধৈর্য ধরো, ওয়াদা করছি একদিন তোকে সব দেব। আয়ুষী এসব গুরুত্ব দিল না, উল্টে বলল, রোহিত, তোমার মা বাবা পুরনো জমানার, আমি গ্রামের মেয়েদের মতো বাঁচতে পারবো না। আমার বান্ধবীদের যা আছে আমাকেও তাই চাই, বড় গাড়ি, ফ্ল্যাট, বিদেশি ছুটি। তুমি না দিতে পারলে এই সম্পর্কের কোনো মানে নেই, এখানে দম ভরে মরে যাব। সেই দিন থেকে বাড়ির হাওয়া বদলে গেল। যেখানে সকালে চায়ের সঙ্গে হাসি ভেসে আসত, সেখানে নীরবতা নেমে এলো। রান্নাঘরে খটখটের বদলে বাসন ঠোকার শব্দ। রাধাবেবী চুলার পাশে বসে কাঁদতেন। গোপালজি একা খেতে কাজ করতেন। রোহিত যত চেষ্টাই করল, আয়ুষী কোনো কথা শুনল না। প্রায়ই মায়ের বাড়ি ফোন করে অভিযোগ করত, পাপা, আপনি আমার বিয়ে ভুল জায়গায় করিয়েছেন। এখানে গরিব মানুষ, আমার কদর নেই, কেউ বোঝে না, আমাকে নিয়ে চলুন। আর রমেশজি, যিনি মেয়েকে অন্ধের মতো ভালোবাসতেন, প্রতিবার গলে যেতেন। শ্বশুরবাড়িতে ফোন করে বলতেন, দেখুন, আমার ইকলৌতি মেয়ে, তার মন খারাপ করবেন না, যা চায় তাই দিন, গাড়ি, শহরে পাঠানো, সব করুন। গোপালজি এসব শুনে অস্থির হয়ে পড়তেন। ভাবতেন, আমাদের সংস্কার ভেঙে যাচ্ছে, বউ আমাদের কথা শোনে না, আর শ্বশুর তাকে আরও বকিয়ে দিচ্ছেন। আমাদের কাছে শুধু ক্ষেত আর গবাদি পশু, এত টাকা কোথা থেকে আনব? সময় কাটতে লাগল। 6 মাস গেল। বাড়িতে প্রতিদিন ঝগড়া। রোহিত বারবার বলতো, আয়ুষী, মা বাবার সঙ্গে একটু বসো, ভদ্রভাবে থাকো, তাদের অনুভূতি বোঝো, তারা তোকে মেয়ের মতো চান। কিন্তু আয়ুষীর আগে বলতো, আমি এসব করতে পারবো না, আমি যা চাই তাই করব, এখানকার জীবন আমার নয়, আমি শহরের মেয়ে, গ্রামের নয়। ঝগড়া বাড়ল। রোহিতের পড়াশোনাও ব্যাহত হতে লাগল। সে দিনরাত খেটে যাচ্ছে, কিন্তু বাড়ির চিন্তা তাকে গ্রাস করছে। বন্ধুরা বলতো, পড়ায় মন দে, বাড়ি পরে সামলাবি, কিন্তু সে কি করে ভুলবে? এর মধ্যে একদিন আয়ুষী জানতে পারল সে গর্ভবতী। প্রথমে পাপাকে ফোন করে বলল, পাপা, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, আপনি ভুল জায়গায় বিয়ে দিয়েছেন, এরা আমার সম্মান করে না, ইচ্ছে পূরণ করে না, আমাকে নিয়ে যান। রমেশজি ডাঁটলেন না, বরং ডেকে নিলেন, বললেন, বেটা, কিছুদিন পর যখন রোহিত ও তার পরিবার তোকে বুঝবে, সব ঠিক হয়ে যাবে, তুই এসে আরাম কর। কিন্তু আয়ুষী মায়ের বাড়িতে এসেও বন্ধুদের সঙ্গে ঘুরত, রাতে পার্টি করত, বড় রেস্তোরাঁয় খেত, ক্লবে নাচত, মদ খেত, সব চলত। ধীরে ধীরে সে ভুলে গেল যে সে মা হতে চলেছে। ডাক্তার বলেছিলেন আরাম করতে, টেনশন না নিতে, কিন্তু সে শুনল না। অন্যদিকে রোহিত পড়ায় ডুবে রইল। ভাবত, একদিন ডাক্তার হব, আর তখন হয়তো আয়ুষী আমাকে বুঝবে। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। রোহিত দিনরাত বই আর হাসপাতালের প্র্যাকটিসে ডুবে রইল। ইন্টার্নশিপে রাত জেগে রোগী দেখেছে, অপারেশন থিয়েটারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছে, তার হাতে আত্মবিশ্বাস, চোখে স্বপ্ন। কিন্তু আয়ুষীর মন মায়ের বাড়ি আর বন্ধুদের মধ্যেই আটকে রইল। সে খোলাখুলি বলতে শুরু করল, রোহিত তার যোগ্য নয়। তার বান্ধবীরা বিয়ের পর বিদেশ গেছে, নতুন গাড়ি, ফ্ল্যাট কিনেছে, তার চলত। খারাপ সঙ্গে পড়লে সঠিক ভুলের পার্থক্য হারায়। আয়ুষীর সঙ্গেও তাই হলো। কিছু বন্ধু উস্কে দিতে লাগল, তোর স্বামী পুরনো জমানার, তোকে বেঁধে রাখতে চায়, জীবন একবারই পাওয়া যায়, তালাক নে, স্বাধীনভাবে বাঁচ। ধীরে ধীরে এই কথা মনে গেঁথে গেল। একদিন সে সত্যিই আদালতে তালাকের আবেদন করল। বাবার সঙ্গে গিয়ে আইনজীবী ঠিক করল, কাগজ তৈরি করল। রোহিত আদালতে এলে তার চোখে অশ্রু। শেষবার বলল, আয়ুষী, আমি মানছি মতভেদ আছে, কিন্তু তুই মা হতে চলেছিস, সন্তানের কথা ভাব, অন্তত বাবার নাম তো দে, আমি তোকে সুখে রাখার চেষ্টা করব। কিন্তু আয়ুষী শুনল না। কঠোর গলায় বলল, রোহিত, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, তোমার সঙ্গে থাকা আমার স্বাধীনতাকে বন্দি করা, আমি নিজের মতো বাঁচব। কিছুদিনের মধ্যে কাগজে সই হল। রোহিত চুপচাপ সই করল, চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে শুধু একটি কথা, ভগবান তোকে সুখে রাখুন, আমি তোর আর সন্তানের জন্য দোয়া করব।
তালাকের পর রোহিত নিজেকে পুরোপুরি পড়াশোনা আর সেবায় ডুবিয়ে দিল। মনে মনে শপথ করল এখন তার জীবন শুধু রোগী বাঁচানোর। পরিশ্রম রং এনে দিল, ডিগ্রি পেল, তারপর দেহারাদুনের বড় সরকারি হাসপাতালে নিয়োগ হলো। সে দিনরাত প্রাণ বাঁচাতে লাগলো এবং একজন প্রসিদ্ধ ডাক্তার হয়ে উঠল। লোকে বলতো ডাক্তার রোহিত তো রোগীদের দেবতা। কিন্তু আয়ুষীর জীবন পুরো উল্টো। শুরুতে মায়ের বাড়ি ফিরে মনে হলো জীবন মজাদার হবে। বন্ধুরা পার্টিতে আসত, হোটেলে যেত, গাড়ি নিয়ে ঘুরত। সে ভাবত স্বামী শ্বশুরবাড়ি ছাড়াও জীবন সহজ। নতুন জায়গায় ছবি তুলত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। কিন্তু সময় বদলালো। গর্ভ বড় হতে তথাকথিত বন্ধুরা দূরে সরতে লাগল। বাইরে গেলে লোকে বলতো, আয়ুষী এখন বাড়িতে আরাম করো, গর্ভবতী অবস্থায় আমাদের সঙ্গে ঘোরা ভালো লাগে না। সামনে বিপদ এলে বোঝা যায় কে আপন। আয়ুষী বুঝল তার পার্টির বন্ধুরা শুধু দেখানোর জন্য। আসল সঙ্গী ছিল রোহিত, যে এখন অনেক দূরে। সে একা হয়ে পড়ল। পাপা আছেন, কিন্তু তিনিও ক্লান্ত। গর্ভের ভার বাড়ল, কোমরে ব্যথা, পায়ে ফোলা, দেখভাল করার কেউ নেই। নবম মাস এলো, যন্ত্রণা শুরু হলো। রমেশজি অ্যাম্বুলেন্স ডাকলেন। সাইরেন বাজতে বাজতে দেহরাদুনের সেই বড় হাসপাতালে পৌঁছালো। স্ট্রেচারে আয়ুষী ব্যথায় ছটফট করছে, চিৎকার করছে, বাঁচান, কেউ সাহায্য করুন, আর সহ্য করতে পারছি না। আর বন্ধুরা, ভাগ্যের খেলা দেখুন, সেই হাসপাতালেই রোহিত ডাক্তার। শোরগোল সময়ে সে দৌড়ে বেরিয়ে এলো। স্ট্রেচারে শুয়ে থাকা মহিলাকে দেখে তার পা থেমে গেল। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, কারণ সেখানে তার তালাকপ্রাপ্ত স্ত্রী আয়ুষী। রোহিত তৎক্ষণাৎ নার্সদের বলল, তাড়াতাড়ি করো, ডেলিভারি ওয়ার্ডে নিয়ে যাও, সব ব্যবস্থা করো, অক্সিজেন, ব্লাড গ্রুপ, এ শুধু আমার রুগী নয়। কথা গলায় আটকে গেল, চোখ ভিজে গেল। ডাক্তার হওয়া তার কর্তব্য, কিন্তু মানুষ হওয়া তার আবেগ। সে নিজের স্ত্রীকে বাঁচানোর সংকল্প করল। নিজে ওয়ার্ডে গেল, মনিটর দেখল, নির্দেশ দিল। যেই আয়ুষীকে ওয়ার্ডে নেওয়া হলো, মহিলা ডাক্তার পরীক্ষা করে ভয় পেয়ে বললেন, রক্ত খুব কম, হিমোগ্লোবিন 6, রক্ত না হলে ডেলিভারি হবে না। তৎক্ষণাৎ রক্ত না পেলে মা ও সন্তান দুজনেরই বিপদ। প্লাসেন্টায় সমস্যা, রক্তপাত হচ্ছে। রমেশজির হৃদয় কেঁপে উঠল। তিনি ব্লাড ব্যাংকে দৌড়ালেন, কিন্তু সেই গ্রুপ ছিল না। হতাশ হয়ে ছিঁড়ে এসে বললেন, ডাক্তার সাহেব, আর কিছু বাকি নেই, আমার মেয়ে চলে যাবে। আমি তাকে বকিয়ে দিয়েছি, এখন সাজা ভোগ করছি। তখন রোহিত এগিয়ে এসে বলল, ম্যাডাম, আমার রক্ত ও পজিটিভ, ইউনিভার্সাল ডোনার। চাইলে আমার রক্ত নিন, আমার স্ত্রীকে লাগান, আমি তৈরি। মহিলা ডাক্তার রাজি হলেন। রোহিত এক মুহূর্ত না হারিয়ে টেবিলে শুয়ে পড়ল। তার শিরা থেকে এক বোতল রক্ত বের করে আয়ুষীকে লাগানো হলো। রোহিত চোখ বন্ধ করে দোয়া করল, হে ভগবান, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। কিছুক্ষণ পর ওয়ার্ড থেকে শিশুর কান্নার আওয়াজ ঘেঁষে এলো। হ্যাঁ বন্ধুরা, আয়ুষী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল। মা ও সন্তান দুজনেই নিরাপদ। শিশুটি 3 কেজি, গোলগাল, কালো চোখ, ঠিক রোহিতের মতো। ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে রোহিতের চোখে স্বস্তির অশ্রু। সে চুপচাপ কেবিনে চলে গেল। তার কাছে এটা শুধু রুগী বাঁচানো নয়, ভাঙা সম্পর্কের শেষ দায়িত্ব পালন। কয়েক ঘন্টা পর আয়ুষীর জ্ঞান ফিরল। পাশে ঘুমন্ত মাসুমকে দেখে তার চোখে অশ্রু এলো। সে মহিলা ডাক্তারের হাত ধরে বলল, ম্যাডাম, আপনি না থাকলে আমি আর আমার সন্তানে দুনিয়ায় থাকতাম না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। মহিলা ডাক্তার হেসে বললেন, বিটিয়া, আমাকে ধন্যবাদ দিও না। ধন্যবাদ দেয় সেই মানুষকে যিনি নিজের রক্ত দিয়েছেন। তিনি না থাকলে আজ তোমার প্রাণ বাঁচানো অসম্ভব ছিল। আয়ুষী অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তিনি, নাম কি? মহিলা ডাক্তার ধীরে বললেন, তোমার স্বামী, ডাক্তার রোহিত। এ কথা শুনে আয়ুষীর চোখ আটকে গেল, হৃদয় ধক করে উঠল। কাপা গলায় বলল, কি, আমার তালাকপ্রাপ্ত স্বামী, যাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? মহিলা ডাক্তার মাথা নাড়লেন, আর সেই মুহূর্তে আয়ুষী ফুপিয়ে কাঁদতে লাগল। তার চোখের সামনে পুরো অতীত ঘুরে গেল। রোহিতের সংগ্রাম, পরিশ্রম, সাদগি, সত্যিকারের ভালোবাসা, কিভাবে সে রাত জেগে পড়ত, বিয়েতে কোনো অভিযোগ করেনি, সবসময় বোঝার চেষ্টা করেছে। আর আজ সেই মানুষটি, যাকে সে গরিব, অযোগ্য বলেছিল, তার আর তার সন্তানের প্রাণ বাঁচিয়েছে। রোহিত যখন ওয়ার্ডে ঢুকল, আয়ুষী কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়ল। বলতে লাগল, রোহিত, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। তোমাকে গরিব, ভুখা বলেছি, কদর করিনি, তোমার মা বাবার অপমান করেছি, তোমার পরিশ্রম বুঝিনি। কিন্তু আজ তুমি প্রমাণ করলে সত্যিকারের মানুষকে। আমাকে ক্ষমা করো, আমাকে আবার বাড়ি নিয়ে চলো, আমি বদলে যাব। রোহিত অশ্রু মুছে বলল, আয়ুষী, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তোমাকে যেমন সংস্কার দেওয়া হয়েছিল তুমি তেমনই চলে গেছ। দোষ তোমার নয়। আমি কখনো তোমাকে ঘৃণা করিনি।
শুধু দুঃখ হয়েছিল, কিন্তু এখন তুমি আর তোমার সন্তান নিরাপদ, এটাই আমার সবচেয়ে বড় সুখ। পাশে বসে থাকা রমেশজিও কেঁদে ফেললেন। হাত জোড় করে বললেন, বেটা, আমাদের খুব বড় ভুল হয়েছে। একলৌতি মেয়েকে বকিয়ে দিয়েছি, কখনো বাধা দিইনি, ভুলকেও সঠিক বলে মেনেছি। আজ তোমার কাছে অনুরোধ, এই সন্তানের জন্য ওকে গ্রহণ করো, নইলে ওর জীবন নষ্ট হয়ে যাবে। আমি ওয়াদা করছি, এবার ওকে সংশোধন করব। রোহিত অনেকক্ষণ ভাবল। তার চোখের সামনে অপমান, ঝগড়া, তালাকের শুনানি, একা রাতগুলো ঘুরছে। কিন্তু তারপর সে হৃদয়কে জিজ্ঞেস করল, এই সন্তানকে কি বাবা ছাড়া বড় করা যায়? আয়ুষীকে কি আরেকটা সুযোগ দেওয়া উচিত নয়? পরিবারকে কি আবার জোড়া যায় না? আর তখন সে ধীরে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি আয়ুষী আর এই সন্তানকে আমার সঙ্গে নিয়ে যাব। এটা আমার পরিবার, আমি এটা ভাঙতে দেব না। সন্তান বাবার ভালোবাসা পাবে, আর আয়ুষী সংশোধনের সুযোগ পাবে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে আয়ুষী স্বামী রোহিত ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরল। গোপাল ও রাধাদেবী বউকে জড়িয়ে ধরলেন। রাধাদেবী বললেন, বিটিয়া, আমরা তোকে কখনো ভুলিনি, শুধু সঠিক পথ দেখাতে চেয়েছিলাম। গ্রামে আবার খুশি ফিরে এলো। ধীরে ধীরে আয়ুষী নিজেকে বদলাল। বুঝল আসল সুখ দামি জিনিসে নয়, পরিবারের ভালোবাসায়। সে শাশুড়ি শ্বশুরের সেবা করতে লাগল, সকালে চা বানাত, খেতে সাহায্য করত, রোহিতের সঙ্গে হাসপাতালে যেত, রোগীদের দেখভাল করত, নিজের ছেলের লালন পালনে মেতে উঠল। শিশুটির নাম রাখা হল বিবান। সে এখন শাড়ি পরে, গ্রামের মহিলাদের সঙ্গে হেসে কথা বলে। একদিন রোহিতকে বলল, আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমাকে মানুষ বানিয়েছ। তোমার ছাড়া আমি আর বিবান অসম্পূর্ণ ছিলাম। রোহিত হেসে বলল, পরিবারে ক্ষমা করাই সবচেয়ে বড় গুণ। এই গল্পের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বোঝানো যে মহিলারা পরিবারের সঙ্গে বোঝাপড়া ও ভালোবাসায় থাকলে ঘর কখনো ভাঙে না। অতিরিক্ত দাবি, জেদ ও অহংকার মানুষকে একা করে দেয়। সংযম, বোঝাপড়া আর সংস্কারই জীবনের আসল সম্পদ। আদরে সন্তানদের বকতে দেবেন না, দায়িত্ব শেখান, আর ভুল হলেও সংশোধনের সুযোগ সবসময় থাকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রোহিত কি ঠিক করেছে? মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে।